নিউটনের প্রথম গতিসূত্র তৃতীয় পার্ট। দেখো বন্ধুরা, পদার্থবিদ্যা শিখতে গেলে আমাদের যে কয়েকটা বিষয় অবশ্যই খুব ভালো করে জানতে হবে, সেগুলির মধ্যে একটি হলো নিউটনের গতিসূত্র। আমরা সকলেই জানি নিউটনের তিনটি গতিসূত্র রয়েছে। আমরা একটি একটি করে এই তিনটি গতিসূত্র পড়ব এবং বাস্তব উদাহরণের সাহায্যে সেগুলোকে বোঝার চেষ্টা করব। সেই সমস্ত গতিসূত্রগুলোর আমাদের প্রাত্যহিক জীবনে কি ভূমিকা, সেই ব্যাপারটাও আমরা বিস্তারিত আলোচনা করব। আসলে কি জানো তো, বিজ্ঞানী নিউটনের আবিষ্কার করা এই তিনটি গতিসূত্র যদি আমরা সঠিকভাবে বুঝতে না পারি, তবে পদার্থবিজ্ঞান সাবজেক্টটাই সঠিকভাবে বোঝা সম্ভব হবে না। আচ্ছা, এবার এসো আমরা একটু একটু করে আলোচনার মধ্যে প্রবেশ করি। আজ আমরা যেটা পড়ব সেটা হলো নিউটনের প্রথম গতিসূত্র। এখন দেখো বন্ধুরা, তোমরা হয়তো দেখলে কোথাও এমন একটা বস্তু পড়ে রয়েছে যেটা সেখানে থাকার কোনো কথাই ছিল না। যেমন ধরো, কোনো রাস্তার ওপর একটা বড় পাথরের টুকরো পড়ে রয়েছে। এখন আমরা সবাই জানি সেই পাথরের টুকরো থেকে অনেক বড় বড় দুর্ঘটনা ঘটে যেতে পারে, কি তাই তো? তাহলে দেশের একজন সচেতন নাগরিক হিসেবে আমাদের প্রথম কাজ হবে রাস্তা থেকে ওই বড় পাথরের টুকরোটাকে সরিয়ে ফেলা, তাই না? এবার আমরা কি করতে পারি? কয়েকজন বন্ধু মিলে সেই পাথরের টুকরোটাকে হয় ঠেলে, না হয় দড়ি বেঁধে টেনে রাস্তা থেকে সরিয়ে ফেলার চেষ্টা করতে পারি। এবার দেখো এর ভেতরে বিজ্ঞানটা কিভাবে রয়েছে। প্রাথমিকভাবে রাস্তার ওপরে পড়ে থাকা পাথরের টুকরোটা স্থির বা স্থিতিশীল অবস্থায় রয়েছে, কিন্তু সেটাকে এক জায়গা থেকে অন্য জায়গায় সরানোর জন্য, অর্থাৎ ওই বস্তুটার অবস্থানের পরিবর্তন করার জন্য আমাদের সেটাকে টানতে বা ঠেলতে হবে, অর্থাৎ কিছু একটা বল প্রয়োগ করতে হবে, আর সেটাও সেই বস্তুটির বাইরে থেকে। তবেই সেই বস্তুটা আমাদের প্রযুক্ত বলের অভিমুখে তার পূর্বের অবস্থান থেকে সরে যাবে, কি তাই না? আচ্ছা, এবার ভাবো আর একটা উদাহরণ। এই বস্তুটি মানে পাথরটি যদি পাথর না হয়ে নরম কিছু দিয়ে তৈরি হয়ে থেকে থাকে, তাহলে তো স্থান পরিবর্তনের সাথে সাথে বস্তুটির আকৃতির ও আয়তনেরও পরিবর্তন হতে পারে, কি পারে তো? আচ্ছা, এটা তো গেল কোনো একটা স্থিতিশীল বস্তুকে বাইরে থেকে কোনো একটা বল প্রয়োগ করে তাকে গতিশীল করা, অর্থাৎ স্থিতিশীল অবস্থায় পরিবর্তন করা কিংবা আকৃতির পরিবর্তন ঘটানোর কথা। এবার ভাবো তো, ঠিক উল্টো দিক থেকে, যে ক্ষেত্রে বস্তুটি প্রাথমিকভাবে গতিশীল অবস্থাতেই রয়েছে, যেমন ধরো কোনো ক্রিকেটের মাঠে বোলারের হাত থেকে ছুটে আসা বলটিকে ব্যাটসম্যান সজোরে ব্যাট দিয়ে মেরে বাউন্ডারিতে পাঠিয়ে দিল, কিংবা অসাধারণ একটা ডিফেন্স করে সেই দ্রুত গতিশীল বলটাকে পিচের ওপরেই থামিয়ে দিল, তাহলেও কিন্তু সেই ব্যাটসম্যানকে তার ব্যাটের মাধ্যমে সেই দ্রুত গতিশীল বলটির ওপর বল প্রয়োগ করতে হবে, যার ফলে তার গতির মাত্রা বা অভিমুখ পরিবর্তিত হবে, অথবা তার গতি হারিয়ে সেটা স্থিতিশীল অবস্থায় ফিরে আসবে। নিউটন সাহেব তার প্রথম গতিসূত্রের মাধ্যমে ঠিক এই কথাটাই বলেছেন। এবার আসা যাক গতিসূত্রটা ঠিক কি। তিনি বলেছেন, বাইরে থেকে প্রযুক্ত বল দ্বারা স্থিতিশীল বা গতিশীল কোনো বস্তুর অবস্থার পরিবর্তন করা না হলে স্থিতিশীল বস্তু চিরকাল স্থির অবস্থাতেই থাকবে, আর গতিশীল বস্তু চিরকাল সরল রেখায় সমবেগে গতিশীল অবস্থাতেই থাকবে। এবার ভেবে দেখো, আমরা যে উদাহরণ দুটি পড়লাম সেগুলোতে কি ঠিক এই কথাটাই বলছে? রাস্তার উপরে পড়ে থাকা পাথরটাকে যদি কেউ বল প্রয়োগ করে তার অবস্থান থেকে না সরায়, তাহলে সেটা চিরকাল ওই অবস্থাতেই এবং ওই অবস্থানেই স্থির হয়ে থাকবে। আবার এর পাশাপাশি যদি কোনো গতিশীল ক্রিকেট বলকে কেউ বিপরীতমুখী কোনো বল প্রয়োগ না করে, তবে সেটি এই গতিসূত্র অনুসারে সরল রেখায় সমবেগে গতিশীল অবস্থাতেই থাকবে। এখন তোমরা বলবে, কোথায় দিদি? তা তো হয় না, একটু পরে তো বলটি নিজে থেকেই থেমে যাবে। এই একটা জায়গাতে আমি অনেককেই গুলিয়ে ফেলতে দেখি, কারণ সত্যি সত্যি তো কোনো গতিশীল বস্তু সমবেগে চিরকাল গতিশীল থাকে না, একটা সময় পর নিজে নিজেই থেমে যায়। তবে এক্ষেত্রে কিভাবে এই গতিসূত্র ক্রিয়াশীল হতে পারে, এই প্রশ্ন অনেককেই করতে দেখি। কিন্তু বাস্তবটা হলো, এইভাবে গতিশীল বস্তুগুলোর ওপরেও বাইরে থেকে বেশ কিছু বল প্রযুক্ত হয়, যেগুলো তাদের গতিকে রুদ্ধ করে, সরাসরি গতির অভিমুখের বিপরীত মুখে কাজ করে।
কিন্তু আমরা খালি চোখে সেগুলোকে দেখতে পাই না। যেমন মাঠের ঘাসের দ্বারা বলের ওপর প্রযুক্ত ঘর্ষণ বল। যখন সেই ক্রিকেট বলটি মাঠের উপর দিয়ে তার গতির অভিমুখে এগিয়ে চলে, তখন এই ঘর্ষণ বল বলটির গতিকে প্রতি মুহূর্তে প্রতিরোধ করে। এই প্রতিরোধী বলের কারণেই ধীরে ধীরে ওই বস্তুটির গতি কমে আসে এবং এক সময় তা স্থির হয়ে যায়, যতক্ষণ না পর্যন্ত আবার নতুন কোনো বল প্রয়োগ করে তার অবস্থার পরিবর্তন করা হচ্ছে, ততক্ষণ সেটা এভাবেই থাকে। এমনকি বাতাসের ঘর্ষণ বলের কারণেও এরকম হতে পারে। এবার একটু বড় ফ্রেমে যদি তোমরা ব্যাপারটাকে ভেবে দেখো, তাহলে দেখবে মহাশূন্যে যখন সমস্ত গ্রহ নক্ষত্ররা ঘুরে বেড়াচ্ছে, সেখানে মহাশূন্যের কারণে কেউ তাদের গতিরোধ করতে পারে না। তাই তারাও নির্দিষ্ট মাধ্যাকর্ষণের টানে সমান কৌণিক বেগে চিরকাল গতিশীল অবস্থাতেই থাকতে পারে। আচ্ছা, তাহলে আমরা এতক্ষণ কি আলোচনা করলাম সেটা যদি খুব সংক্ষেপে দেখে নিই, তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াবে। কোনো বস্তুর ওপর বাইরে থেকে প্রযুক্ত বলের দ্বারা ওই বস্তুর যা যা পরিবর্তন হতে পারে সেগুলো হলো: 1. কোনো বস্তু স্থিতিশীল বা গতিশীল অবস্থার পরিবর্তন হতে পারে। 2. কোনো গতিশীল বস্তুর দ্রুতি কিংবা বস্তুর গতির অভিমুখের পরিবর্তন হতে পারে। 3. বস্তুর আকার, আকৃতি অথবা আয়তনের পরিবর্তনও হতে পারে। আশা করি এই পর্যন্ত বুঝতে তোমাদের কোনো অসুবিধে হয়নি, কি তাই তো? তবে এবার আমরা জানবো বাইরে থেকে যে বল প্রয়োগ করার কথা বারবার বলা হচ্ছে সেটা কত প্রকারের হতে পারে। প্রধানত বাইরে থেকে প্রযুক্ত বল 2 প্রকারের হয়। একটা হলো প্রতিমিত বল বা ব্যালেন্সড ফোর্স, আর অপরটি হলো অপ্রতিমিত বল বা আনব্যালেন্সড ফোর্স। এবার আমরা আসি একটা উদাহরণের প্রসঙ্গে। তোমরা সবাই নিশ্চিতভাবে দড়ি টানাটানি খেলার কথা শুনেছ। এখন ধরো একটা দড়ির 2 প্রান্তে সমান সংখ্যক ছেলেরা বা মেয়েরা মিলে সেটিকে 2 দিক থেকে লম্বালম্বিভাবে বিপরীত দিকে টানছে। এখন ভেবে দেখো, যদি 2 দিকে টান বা 2 দিক থেকে ওই দড়ির উপরে প্রযুক্ত বল একেবারে সমান হয়, তবে দড়িটি কোনো দিকেই এগিয়ে যাবে না। ঠিক মাঝখানে ঝুলে থাকা লাল রুমালটিকে আমরা স্থির হয়ে থাকতে দেখব। তবে কি এই ক্ষেত্রে ওই দড়িটার উপর কোনো বল প্রযুক্ত হচ্ছে না? নিশ্চয়ই হচ্ছে, কিন্তু 2 দিক থেকে সমান পরিমাণ বল একে অপরের বিপরীত অভিমুখে কাজ করায় একটি বল আরেকটি বলকে প্রশমিত করে দিচ্ছে। ফলে ওই দড়ির মাঝের লাল রুমালটি কোনো রকমেই বল অনুভব করতে পারছে না, আর সেটার অবস্থানের কোনো পরিবর্তনও হচ্ছে না। একেই আমরা বলি প্রতিমিত বল বা ব্যালেন্সড ফোর্স। এবার ধরো আমরা যদি 1 গ্লাস জলের ওপর একটা শোলার টুকরোকে ছেড়ে দিই, তবে সেটা স্বচ্ছন্দে ওই জলের ওপর ভেসে থাকবে। আমরা খুব সহজেই জানি ওই শোলার টুকরোটার ভেসে থাকার কারণ হলো ওটি জলের থেকে হালকা, অর্থাৎ ওই শোলার টুকরোর ওপর জল যে পরিমাণে প্লবতা বল উপরের দিকে প্রয়োগ করছে, আর সেই শোলার ওজন যেটি অভিকর্ষ বলের কারণে নিচের দিকে ক্রিয়াশীল হচ্ছে, সেটি 2 বিপরীতমুখী প্রতিক্রিয়া বল। ঠিক যে জায়গায় একে অপরকে প্রশমিত করে দেবে, সেই জায়গাতেই ওই শোলার টুকরোটি ভেসে থাকবে। অর্থাৎ এক্ষেত্রেও 2টি বিপরীতমুখী বল একই বিন্দুতে প্রযুক্ত হয়ে ওই বস্তুটির কোনো সরণ ঘটতে দেবে না। ফলে আমরা দেখব শোলার টুকরোটি জলের উপর ভেসেই রয়েছে। আবার পাশাপাশি ওই শোলার টুকরোর জায়গায় যদি লোহার টুকরো দেওয়া হয়, তবে সেটি ওপরের নিম্নমুখে প্রযুক্ত অভিকর্ষ বলের মান জলের ঊর্ধ্বমুখে প্রযুক্ত প্লবতা বল অপেক্ষা বেশি হবে, ফলে সেটি পাত্রের নিচে গিয়ে পড়বে। এবার আশা করা যাক প্রতিমিত বল বা আনব্যালেন্সড ফোর্স কাকে বলে সেই আলোচনায়। যখন 2টি বলের অভিমুখ বিপরীতমুখী হলেও মান একেবারে সমান হয় না, তখন সেই বস্তুটি ওই 2টি প্রযুক্ত বলের দ্বারা একটি লব্ধি বল অনুভব করে। এবার আমরা ফিরে যাই সেই দড়ি টানাটানি খেলার উদাহরণটিতে। ধরা যাক এক্ষেত্রে 2টি প্রতিপক্ষ সমান রকমের বল প্রয়োগ করছে না। একজন শক্তিশালী আর একজন অত্যন্ত দুর্বল লোক দড়ি টানাটানি করছে। তাহলে সেক্ষেত্রে মাঝের লাল কাপড়টি অবশ্যই সেই শক্তিশালী মানুষটির দিকে সরে যাবে, কিন্তু সেই দুর্বল লোকটি তার সামান্য বল দিয়ে কিছুটা হলেও শক্তিশালী লোকটির টান প্রতিরোধ করতে পারবেন। ফলে সেই শক্তিশালী লোকটি যতটা সহজে একা সেটাকে ধরে টানতে পারতেন, সেটা আর পারবেন না। তার প্রযুক্ত বলের কিছুটা হলেও সেই দুর্বল লোকটির প্রযুক্ত বল দ্বারা প্রশমিত হবে।
কিন্তু শেষ পর্যন্ত লব্ধি বল সেই বলবান মানুষটির দিকেই যাবে এবং সেই এই দড়ি টানাটানি খেলায় জয় লাভ করবে। অর্থাৎ কি না, যদি আমরা ব্যাপারটা এইভাবে ভাবি এবং একটা গাণিতিক সমীকরণের মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করি, যেমন যে কোনো একটি স্থির বস্তুর ওপর দুটি পৃথক মানের বিপরীতমুখী বল প্রযুক্ত হচ্ছে, যার একটি হলো F1 আর অপরটি হলো F2, যাদের মধ্যে F1 এর মান F2 অপেক্ষা বেশি, তাহলে সেই স্থির বস্তুর ওপর মোট প্রযুক্ত লব্ধি বল হবে F1 মাইনাস F2, আর সেটি F1 বলের অনুসারে সেই অভিমুখেই কাজ করবে। অর্থাৎ দুটি অসম মানের বল কোনো একটি বস্তুর ওপর দুটি বিপরীত দিক থেকে একই সময়ে ক্রিয়া উদাহরণ করলে বস্তুটি তার উপরে প্রযুক্ত বলের লব্ধি বলের অনুকূলে বৃহত্তর বলের অভিমুখে এগিয়ে যায়। অর্থাৎ আমাদের অনুসারে সেই বলবান ব্যক্তির দড়ির ওপর প্রযুক্ত বল F1 এবং দুর্বল ব্যক্তির ওপর প্রযুক্ত বল F2, অর্থাৎ ওই দড়িটির লব্ধি বল হলো F1 মাইনাস F2। এই লব্ধি বলের প্রভাবে সেই বলবান ব্যক্তির দিকেই সেটি সরে যাবে। এবার ধরো সেই একজন দুর্বল লোকটির সাথে আরেকজন শক্তিশালী লোক বা আরো 10 জন দুর্বল লোক এসে যোগ দিলেন, সেক্ষেত্রে সেই দিকের মোট টান বেশি হলে তখন তারাও এই খেলায় জয়লাভ করবেন। এটিই হলো লব্ধি বলের সহজ উদাহরণ। যদি এরকম আরো 9 জন দুর্বল লোক এসে যোগ দেন, তবে তবে সেই দিকের মোট প্রযুক্ত বল হবে আগের বলের 10 গুণ, যা ওই একা বলশালী লোকটির প্রযুক্ত টানের থেকে অনেক বেশি হবে। তখন বস্তুটির সরণের অভিমুখ দুর্বল লোকগুলোর গ্রুপের দিকেই হবে। আবার ঠিক একই রকম ভাবে মাঠের উপর দিয়ে কোনো বল গড়িয়ে চললে তার উপরে প্রযুক্ত মাঠের ঘাসের ঘর্ষণ বল প্রতি মুহূর্তে বলের গতি অবরুদ্ধ করতে থাকে। আর ঠিক এইভাবেই বলটির দ্রুতি প্রতি মুহূর্তে কমতে কমতে যে মুহূর্তে তা প্রযুক্ত ঘর্ষণ বলের সমান হবে, ঠিক সেই মুহূর্তে বলটি ওখানেই দাঁড়িয়ে যাবে। অর্থাৎ ওই গতিশীল অবস্থার পরিবর্তন হয়ে বস্তুটা স্থিতিশীল হয়ে যাবে। কি, তাই তো? ব্যাপারটা আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা হচ্ছে না। তাহলে আবার আমরা ফিরে যাব নিউটনের প্রথম গতিসূত্রে। নিশ্চয়ই তোমাদের মনে আছে প্রথম গতিসূত্রটিকে কি বলা হয়েছিল? আচ্ছা, আমরা বরং আর একবার সেটা দেখে নিই। প্রথম গতিসূত্রে বলা হয়েছিল বাইরে থেকে প্রযুক্ত কোনো বল দিয়ে বস্তুর অবস্থার পরিবর্তন না করলে কোনো স্থিতিশীল বস্তু চিরকাল স্থির অবস্থাতেই থাকবে, আর কোনো গতিশীল বস্তু চিরকাল সমবেগে সরল রেখায় গতিশীল অবস্থাতেই থাকবে। এই গতিসূত্র থেকে পদার্থের যে বিশেষ প্রবণতার কথা আমরা জানতে পারি, সেটি হলো পদার্থের জাড্য ধর্ম বা জড়তা ধর্মের কথা। এই কারণেই নিউটনের প্রথম গতিসূত্রকে জাড্য সূত্র বলা হয়। এবার আসা যাক ব্যাপারটা ঠিক কিরকম সেই আলোচনায়। প্রথমেই বলি, স্থিতিশীল পদার্থের স্থিতিশীল অবস্থায় থাকার জাড্যকে বলে স্থিতিজাড্য, আর একই রকমভাবে গতিশীল পদার্থের ভেতর তার চিরকাল গতিশীল অবস্থায় থাকার প্রবণতাকে বলে গতিজাড্য। এবার একটা খুব সাধারণ উদাহরণ দিয়ে এই ব্যাপারটা বোঝার চেষ্টা করি। ধরা যাক কোনো একজন ভদ্রলোক কোনো একটি স্থির হয়ে দাঁড়িয়ে থাকা বাসে কিছু না ধরে সামনের দিকে মুখ করে দাঁড়িয়ে আছেন। এমন সময় হঠাৎ করে সেই বাসটি চলতে শুরু করলো। তখন সেই ভদ্রলোক গতির বিপরীত দিকে অর্থাৎ পিছনের দিকে হেলে পড়লেন। এর কারণ হলো বাসটি সম্পূর্ণভাবে স্থিতিশীল থাকার কারণে সেই বাসটির সাথে সাথে সেই ভদ্রলোকের শরীরটিও একই স্থিতিশীল অবস্থায় থাকতে চায়। কিন্তু হঠাৎ করে বাসটি চলতে শুরু করায় ভদ্রলোকের শরীরের নিম্নাংশ, যেটা পায়ের মাধ্যমে বাসের তলার সাথে সংস্পর্শে থাকে, সেটি গতিশীল হয়ে পড়ে, কিন্তু ঊর্ধ্বাংশ তখনও স্থিতিশীল অবস্থাতেই থাকতে চায়। এই কারণে ভদ্রলোক পিছনের দিকে হেলে পড়েন। অর্থাৎ এটি হলো বস্তুর জড়তা বা স্থিতিজাড্যর উদাহরণ। এবার ঠিক উল্টো দিকটা যদি দেখা হয়, অর্থাৎ বাসটি একটা সরলরৈখিক পথে সমবেগে এগিয়ে চলছে সামনের দিকে। এই অবস্থায় হঠাৎ করে কোনো কারণে যদি বাসটি ব্রেক কষে, তবে সেই ভদ্রলোক সামনের দিকে ঝুঁকে পড়েন। এর কারণ হলো গতিশীল অবস্থায় থাকার কারণে ততক্ষণে তার সমস্ত শরীরটি সেই গতিজাড্যর সঙ্গে নিজেকে মানিয়ে নিয়েছে। কিন্তু হঠাৎ করে বাসটি ব্রেক কষে দাঁড়িয়ে পড়ায় সেই ভদ্রলোকের পায়ের দিকটা থেমে গেলেও শরীরের ঊর্ধ্বাংশ এই গতিশীলতা বজায় রাখতে চায়। তাই সেই শরীরের উপরের দিকটা তখন সামনের দিকে এগিয়ে গেলে ভদ্রলোক সামনের দিকে ঝুঁকে পড়েন। একটু অসাবধানতা হলে বড় ধরনের কোনো রকমের দুর্ঘটনাও ঘটতে পারে।
তাই তোমরা যখন বাসে করে কোথাও যাবে তখন কিন্তু অবশ্যই বাসের মধ্যে ঝুলে থাকা হাতল নিজেদের হাতে ধরে রাখবে, যাতে করে বাস চলতে চলতে হঠাৎ ব্রেক কষলে গতিজাড্যর কারণে তোমাদের সামনের দিকে গিয়ে পড়ে গিয়ে ব্যাখ্যা পেতে না হয়। ঠিক আছে তো? এটাই হলো গতিজাড্যর উদাহরণ। আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধে নেই, তাই না? আচ্ছা, এবার আজকের মতো আমরা আমাদের আলোচনা শেষ করব। নিশ্চয়ই তোমরা নিউটনের প্রথম গতিসূত্রের ব্যাপারটা বুঝতে পেরেছো। তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সরাসরি এই ভিডিওর কমেন্ট বক্সে তোমরা তা লিখে জানাতে পারো। আমরা অবশ্যই তোমাদের প্রত্যেক প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। তাহলে বন্ধুরা, আজকে আপাতত এইটুকুই থাক। এরপরে আমরা নিউটনের অন্য দুটি গতিসূত্র সম্পর্কে বিস্তারিত আলোচনা নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসব। তোমরা সবাই ভালো থেকো, আর অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো, যাতে করে তোমাদের জন্য নতুন ভিডিও আনলেই তোমরা তা পেয়ে যেতে পারো। এখনকার মতো বিদায়, আবার খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে।